আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? জি ম্যাম। পড়াশোনা করেছি একটু বাসায়? জি ম্যাম, করেছি। ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনার স্তর পড়েছিলাম। জি ম্যাম। আজকে আমরা ব্যবস্থাপনা কি একটা পেশা এটা হ্যাঁ, থেকে এটা পড়বো আর হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতা এটা পড়বো। জি ম্যাম। আচ্ছা, আরো দুজন ওয়েটিং রুমে অপেক্ষা করছে। আচ্ছা, ব্যবস্থাপনা কি একটি পেশা? এটা হচ্ছে অন্য একটা বই থেকে আমি শেয়ার করছি, দেখো এখানে আরো খুব সহজ করে লেখা আছে। ওকে ম্যাম। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ব্যবস্থাপনা কি একটি পেশা? ইজ ম্যানেজমেন্ট এ প্রফেশন? ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কিনা এর উত্তর দিতে গেলে আগে পেশা সম্পর্কে আমাদের জানা দরকার। কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ ও বিশেষায়িত জ্ঞান অর্জন করে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে পেশা বলে। যেমন ডাক্তারের ডাক্তারি, উকিলের ওকালতি, শিক্ষকের শিক্ষকতা প্রভৃতি। আচ্ছা, এই লাইনটা পেশা কি বা পেশা কাকে বলে যদি এরকম প্রশ্ন হয় তাহলে এখান থেকে তোমরা আনসার লিখতে পারবে। একটু সবাই খাতা বের করো, বের করে লিখে নাও। এটা তোমাদের পাঠ্য বইয়ের না, এটা আমি অন্য একটি বই থেকে শেয়ার করেছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? পেশা কি একটু সবাই খাতা বের করে লিখে নাও। যে কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ ও বিশেষায়িত জ্ঞান অর্জন করে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে পেশা বলে। পেশার ইংরেজি হচ্ছে প্রফেশন। যেমন ডাক্তারের ডাক্তারি, উকিলের ওকালতি, শিক্ষকের শিক্ষকতা প্রভৃতি হচ্ছে পেশা। ক্লিয়ার এইটুকুন সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এরপর দেখো অনেকে পেশা ও বৃত্তি একই অর্থে ব্যবহার করেন, তবে দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কোনো বিশেষ ডিগ্রি এবং বিশেষায়িত জ্ঞান ছাড়াই স্বল্প প্রশিক্ষণ নিয়ে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে বৃত্তি বলে। এই লাইনটা তোমরা হচ্ছে বৃত্তি বা অকুপেশন কাকে বলে এই প্রশ্নের উত্তর হিসেবে লিখতে পারবে। সবাই খাতায় একটু এই লাইনটা লিখে নাও যে কোনো বিশেষ ডিগ্রি এবং বিশেষায়িত জ্ঞান ছাড়াই স্বল্প প্রশিক্ষণ নিয়ে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে বৃত্তি বলে। বৃত্তির ইংরেজি হচ্ছে অকুপেশন। যেমন ড্রাইভার, রাজমিস্ত্রি, স্বর্ণকার, কেরানি, পিয়ন, এদের কাজকে বলা হচ্ছে বৃত্তি। অনেক সময় প্রশ্ন হয় যে পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য কি, তখন এই সংজ্ঞা এবং উদাহরণ সহ তোমরা পার্থক্য লিখতে পারবে। বৃত্তি কি সবার লেখা হয়েছে? নো ম্যাম। কোনো বিশেষ ডিগ্রি এবং বিশেষায়িত জ্ঞান ছাড়াই স্বল্প প্রশিক্ষণ নিয়ে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে বৃত্তি বলে। যেমন ড্রাইভার,
রাজমিস্ত্রি, স্বর্ণকার, কেরানি, পিয়ন। কমপ্লিট লেখা? আচ্ছা, পেশা এবং বৃত্তির পার্থক্য একটি উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে, খেয়াল করো। উদাহরণ হিসেবে বলা যায় একজন ইঞ্জিনিয়ারের বিল্ডিং ডিজাইন করা হলো পেশা। ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং ডিজাইন করছেন, অর্থাৎ একটা বিল্ডিং এর নকশা তৈরি করছেন, তখন সেটা হচ্ছে তার পেশা। আর রাজমিস্ত্রির বিল্ডিং নির্মাণ কাজ হলো বৃত্তি। রাজমিস্ত্রি যিনি বিল্ডিং অর্থাৎ দালান তৈরি করছেন, তার ম্যাম কাজটা। মিউট করতে বলেন। আচ্ছা, কার ওখান থেকে শব্দ হচ্ছে? একটু মিউট করে ফেলো। ফারহানা আলম, ফারহানা আলম, আমাকে শুনতে পাচ্ছ? তুমি মিউট করো, তোমার ওখান থেকে সাউন্ড আসছে। ফারহানা আলম, আমাকে শুনতে পাচ্ছ? 212, রোল 212। তুমি মিউট করো, তোমার ওখান থেকে অনেক শব্দ আসছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে একজন ইঞ্জিনিয়ার যখন দালানের নকশা বা ডিজাইন তৈরি করছেন, তখন সেটা হচ্ছে তার পেশা। আর সেই ডিজাইন অনুযায়ী যখন রাজমিস্ত্রি দালান নির্মাণ করছেন, তখন তার কাজটা হচ্ছে বৃত্তি। ক্লিয়ার কথা? ম্যাম এটা বুঝতে পারলাম না। একজন ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার হতে হলে কি করতে হয় বলো? ইঞ্জিনিয়ারের ডিগ্রি লাভ করতে হয়, হ্যাঁ, ওই অনুযায়ী ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে হয়। ইঞ্জিনিয়ারিং বিষয়ে তাকে পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়, তাকে প্র্যাকটিস করতে হয়, ট্রেনিং নিতে হয়, ঠিক আছে? আর রাজমিস্ত্রির কি এরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে? নো ম্যাম। এবার বুঝতে পেরেছো পেশা এবং বৃত্তির পার্থক্য? জি ম্যাম। মানে পেশা হচ্ছে ডিজাইন মানে পরিকল্পনা করে, আর বৃত্তি হচ্ছে বাস্তবায়ন করে, এমন? ঠিক পরিকল্পনা করে তা নাই। যে পেশার সংজ্ঞাটা যেটা পড়লাম আমরা প্রথমে, যে কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ ও বিশেষায়িত হ্যাঁ, জ্ঞান অর্জন করে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে পেশা বলে। পেশা। ঠিক আছে? আর জি ম্যাম। আমাদের বৃত্তি ছিল যে কোনো বিশেষ ডিগ্রি এবং বিশেষায়িত জ্ঞান ছাড়াই। পেশাতে দরকার হয় জি ম্যাম। ডিগ্রি এবং বিশেষায়িত জ্ঞান, কিন্তু বৃত্তির ক্ষেত্রে বিশেষ ডিগ্রি এবং বিশেষায়িত জ্ঞান কোনোটারই দরকার হয় না। প্রয়োজন নেই। ঠিক আছে? কিন্তু সে স্বল্প প্রশিক্ষণ নিয়ে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জন করতে পারে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো, বিশেষ কোনো কাজ পেশা হিসেবে স্বীকৃত হতে হলে তাকে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়। মানে কোন কাজকে আমরা পেশা বলবো আর কোন কাজকে বৃত্তি বলবো। ঠিক আছে? তাহলে কোনো কাজকে পেশা হতে হলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: বিশেষ জ্ঞান। কোনো বিষয়ে পেশাদার হতে হলে সে বিষয়ে অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে।
তাছাড়া উক্ত বিষয়ে আনুষ্ঠানিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অর্থাৎ মানে কোনো ব্যক্তি যখন পেশাদার হবেন, অর্থাৎ নির্দিষ্ট পেশায় উনি থাকবেন, তখন তাকে সেই বিষয়ে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক শিক্ষা এবং জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ ওই বিষয়ে তাকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে। ঠিক আছে? এছাড়া উক্ত বিষয়ে আনুষ্ঠানিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। যেমন উকিল হতে গেলে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে পড়াশোনা করতে হয়। অর্থাৎ আইন বিষয়ে পড়াশোনা না করে কিন্তু কেউ উকিল হতে ম্যাম পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম পেজ নাম্বার কত? এটা অন্য একটা বই থেকে নেওয়া হয়েছে। তুমি কি মাত্র জয়েন করেছো? জি ম্যাম। স্ক্রিনশট দিয়ে রাখো। জি ম্যাম। এরপরে দেখো ব্যবহারিক জ্ঞান। পেশাজীবী হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে হয়। যেমন মেডিকেল কলেজে পড়ার পর ইন্টার্নি করতে হয়, এরপর কেউ চিকিৎসক হিসেবে স্বীকৃতি পায়। অর্থাৎ ডাক্তার হতে হলে প্রথমে তাকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয়। সেই পড়াশোনা শেষ করার পরে তাকে ইন্টার্নি চিকিৎসক বা ইন্টার্নি ডাক্তার হিসেবে কাজ করতে হয়। তারপরেই সে চিকিৎসক হিসেবে বা ডাক্তার হিসেবে স্বীকৃতি পায়। এটাকে বলা হচ্ছে ব্যবহারিক জ্ঞান। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে প্রয়োগযোগ্য। পেশাগত জীবনে অর্জিত বিশেষ জ্ঞানকে কাজে লাগাতে হবে। অর্থাৎ সে যা শিখলো সেটা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। যেমন ডাক্তার রোগীদের চিকিৎসা করবেন, উকিল মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা সমাধানে চেষ্টা করবেন। কিন্তু ডাক্তার যদি ব্যবসায়ী হন কিংবা উকিল যদি কোনো অফিসের নির্বাহী হন, তাহলে তাদের আর নির্দিষ্ট পেশা বজায় থাকে না। ক্লিয়ার কথাটা? ডাক্তারি বিষয়ে, হ্যাঁ, ডাক্তারি বিষয়ে পড়াশোনা করলো অনেক বছর, ইন্টার্নি হিসেবে সে ডাক্তারিও করলো, ডাক্তার হিসেবে সে স্বীকৃতিও পেল। তারপরে সে ডাক্তারি পেশায় না গিয়ে কোনো ব্যবসা শুরু করলো এবং সে সেই ব্যবসায়ী হয়ে গেলেন। তাহলে সে যা শিখেছিল সেটা কি তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছে? নো ম্যাম। এই জন্যই বলেছে যে পেশাগত জীবনে অর্জিত বিশেষ জ্ঞানকে কাজে লাগাতে হবে। অর্থাৎ সে যা শিখেছে সেটা বাস্তবে তাকে ওই পেশায় থেকেই বাস্তবায়ন করতে হবে, সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। এটাকে বলা হচ্ছে প্রয়োগযোগ্য। এরপর দেখো নীতি জ্ঞান। পেশাদারদের নীতি বা ন্যায় নিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়। এজন্য তাদের নৈতিক আচরণ বিধি মেনে চলতে হয়। অর্থাৎ যে যে পেশায় থাকবে, ডাক্তার ডাক্তারি পেশায়, উকিল ওকালতি পেশায়, যে যে পেশায় থাকুক না কেন, সেই পেশার কিছু নৈতিক আচরণ বিধি তাকে মেনে চলতে হয়। এর আলোকে, অর্থাৎ সেই নৈতিক আচরণ বিধিগুলোর আলোকে তারা সাধ্যমতো সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে আইন বা কার্যবিধির আওতায় কাজ সম্পাদন। পেশাগত আচরণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ আইন বা সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক প্রণীত বিধিমালা বা কার্যবিধি থাকে। অর্থাৎ পেশাগত জীবনে একজন ব্যক্তি কি ধরনের আচরণ করবে সেইটা নিয়ন্ত্রণের জন্য বিশেষ আইন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক যে নীতিমালা তৈরি করা হয় সেটা তাকে মেনে চলতে হয়। প্রতিটি পেশার ক্ষেত্রেই নিজস্ব আইন বা কার্যবিধির আওতায় কাজ করতে হয়। অর্থাৎ ডাক্তার হতে গেলে তাকে রোগীদের সাথে কিভাবে আচরণ করতে হবে সেটা যেমন একটা নির্দিষ্ট বিধিমালা আছে, সেই বিধিমালা মেনেই ডাক্তারকে তার কাজ সম্পাদন করতে হয়। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক দায়িত্ব পালন। পেশায় নিযুক্ত ব্যক্তিদের সামাজিক দায়িত্ব পালনেও যত্নবান হতে হয়।
সমাজে সেবা সরবরাহ করে অর্জিত অর্থের মানদণ্ডে তাদের সফলতা পরিমাপ করা হয় না। এক্ষেত্রে সমাজের কল্যাণে তাদের অবদান কতটুকু তা বিচার করা হয়। সাফল্য অর্জনের প্রচেষ্টা। প্রতিটি পেশার মধ্যে সফলতা বা ব্যর্থতা আছে, তাই পেশায় নিয়োজিত ব্যক্তিকে পেশাগত সাফল্য অর্জনের চেষ্টা চলমান রাখতে হবে। এগুলো হচ্ছে যে কোনো কাজকে পেশা হতে হলে এই বৈশিষ্ট্যগুলো সেই কাজের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যবস্থাপনাকে পুরোপুরি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, কারণ এখানে অনেকেরই ব্যবস্থাপনা বিষয়ে আনুষ্ঠানিক কোনো জ্ঞান নেই। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। তবে ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলোতে, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি দেশগুলোতে ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা বিষয়ে আনুষ্ঠানিক জ্ঞান রয়েছে। তাদের কাজে পেশার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, অর্থাৎ পেশার যে বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ পড়লাম সেই বৈশিষ্ট্যগুলো তাদের কাজের মধ্যে বিদ্যমান। এই জন্য সেখানে ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা হিসেবে ধরা যায়। এটা হচ্ছে উন্নত দেশগুলোতে, ঠিক আছে? যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এই দেশগুলোতে ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা হিসেবে ধরা যায়, কারণ সেখানে ব্যবস্থাপনায় যারা থাকেন তাদের ব্যবস্থাপনা বিষয়ে আনুষ্ঠানিক ডিগ্রি থাকে, প্রশিক্ষণ থাকে, জ্ঞান থাকে। ঠিক আছে? মুক্তবাজার অর্থনীতি ও বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকা ও সাফল্য অর্জনের মূল হাতিয়ার হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। কিন্তু আমাদের দেশে এখনো ব্যবস্থাপনা পেশার উন্নয়নে জোরালো উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি ব্যবস্থাপনা একটি পেশা হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করতে পারেনি। উন্নত দেশে ব্যবস্থাপনা পেশার উন্নয়নের জন্য যেসব সংস্থা বা সমিতি থাকে তার অধিকাংশই বাংলাদেশে নেই। এদেশে ব্যবস্থাপনা পেশায় নিয়োজিত কর্মীদের পারিশ্রমিক নির্ধারণেও কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই। তবে বর্তমানে বাংলাদেশে ব্যবস্থাপনা পেশা উন্নয়নের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। চালু হয়েছে ব্যবসা শিক্ষার উপর বিভিন্ন কোর্স এবং ডিবিএ অর্থাৎ ডক্টরেট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ, এমবিএ ডিগ্রি। বাংলাদেশে ব্যবস্থাপনার মান উন্নয়নে নিচের প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে: ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, সংক্ষেপে বলা হচ্ছে আইবিএ অর্থাৎ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, সংক্ষেপে বিআইবিএম, এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিপিএটিসি। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এনআইপিএ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বিআইএম, বিতে বাংলাদেশ, আইতে ইনস্টিটিউট অফ এমএ ম্যানেজমেন্ট। ইনস্টিটিউট অফ পার্সোনেল ম্যানেজমেন্ট, আইপিএম, ইনস্টিটিউট অফ পার্সোনেল ম্যানেজমেন্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বিআম, বিআইএএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, নাএম, NAEM, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, ICMAB, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ প্রভৃতি। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবস্থাপনার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অতএব বলা যায় বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে ব্যবস্থাপনা পেশার
মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের মাধ্যমে প্রচেষ্টা চালানো হচ্ছে। এদেশে ব্যবস্থাপনা পুরোপুরি পেশাগত মর্যাদা লাভে সমর্থ না হলেও দিন দিন এই সম্ভাবনা বাড়ছে। উপরোক্ত প্রতিষ্ঠানগুলো অদূর ভবিষ্যতে ব্যবস্থাপনাকে পেশাগত মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করবে এবং সফলতা বয়ে আনবে বলে আশা করা যায়। আচ্ছা, এই ছিল আমাদের ব্যবস্থাপনা পেশা কিনা সেই সম্পর্কে আলোচনা। এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়, সেটা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের শেষে দেখো, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। আমার এখানে 7 নাম্বার কোশ্চেন, ব্যবস্থাপনা কি একটি পেশা বলা যায়, ব্যাখ্যা করো। তোমাদের বইতে কত নাম্বার আমাকে একটু বলো। ম্যাম 7 নাম্বারেই। 7 নাম্বারই, ভেরি গুড। তাহলে এই প্রশ্নের আনসারটা পড়বে, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি ব্যবস্থাপনার সর্বজনীনতা। এটা আমি একটু অন্য একটি বই থেকে নিয়েছি, এখানে একটু সুন্দর করে লেখা আছে সহজ ভাষায়। সর্বজনীন বা ইউনিভার্সাল শব্দের অর্থ হচ্ছে কোনো ধরনের মতানৈক্য ছাড়া সর্বত্র স্বীকৃত, সব সময় ও সব ক্ষেত্রে সমভাবে প্রয়োগযোগ্য। এই লাইনটা দিয়ে লিখতে পারবে যে সর্বজনীন শব্দের অর্থ কি। কোনো ধরনের মতানৈক্য ছাড়া, মতানৈক্য মানে কি বলো? মতবিরোধ। হ্যাঁ, মতবিরোধ বা মতের অমিল ছাড়া সর্বত্র স্বীকৃত, সব সময় ও সব ক্ষেত্রে সমভাবে প্রয়োগযোগ্য। ব্যবস্থাপনার কাজের ধরন ও প্রকৃতি অবস্থাভেদে কিছুটা ভিন্ন হলেও সব ধরনের সংগঠনে ও পরিমণ্ডলে উক্ত বিষয়ের প্রয়োগ হয়ে থাকে। কার ওখান থেকে সাউন্ড হচ্ছে, মিউট করে দাও। ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সম্পাদিত কাজ, অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কাজগুলো আছে সেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। পরিকল্পনা তৈরি, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই কাজগুলো যেমন বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি একটি ছোট প্রতিষ্ঠানেও প্রয়োগযোগ্য। বর্তমান সময়ে ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান তথা সব ক্ষেত্রে ব্যবস্থাপকীয় জ্ঞানের প্রয়োগ হয়ে থাকে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার উপস্থিতি ও প্রয়োগ দেখা যায়। পরিবারের প্রধান ব্যক্তি পরিকল্পিতভাবে পরিবারের অন্যান্য সদস্য ও উপকরণ কাজে লাগিয়ে পরিবারের শান্তি বজায় রাখতে পারেন। আবার একজন রাষ্ট্রপ্রধানও দেশের জনগণ ও সম্পদ কার্যকরভাবে ব্যবহার করে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারেন। অর্থাৎ এমন কোনো ক্ষেত্র বা প্রতিষ্ঠান নেই যা ব্যবস্থাপনা ছাড়া চলতে পারে। সুতরাং ব্যবস্থাপনার অস্তিত্ব সব ক্ষেত্রে বিদ্যমান। এজন্য প্রায় 2500 বছর আগে, এখান থেকে একটু তথ্যগুলো লিখবে, যে 2500 বছর আগে প্রখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস মন্তব্য করেন, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে সর্বজনীন। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে ব্যবস্থাপনা সর্বজনীন, এই কথাটি কে বলেছেন? কে বলেছেন বলো? সক্রেটিস। হ্যাঁ, সক্রেটিস কে ছিলেন? গ্রিক দার্শনিক। গ্রিক দার্শনিক। ব্যবস্থাপনা সর্বজনীন এই কথাটি সক্রেটিস বলেছেন কত বছর আগে? 2500 বছর আগে। 2500 বছর আগে। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর ব্যবস্থাপনা সম্পর্কে সক্রেটিসের এই মন্তব্যের সাথে একমত পোষণ করেন। ঠিক আছে, ব্যবস্থাপনার সর্বজনীনতার উপর তোমাদের বইতে একটা গল্প আছে, 1.11 ওখানে যাও।
সেকেন্ড প্যারায় দেখো, গ্রিক দার্শনিক সক্রেটিসের নাম সুবিদিত অর্থাৎ পরিচিত। প্রায় 2500 বছর পূর্বে গ্রিক সভ্যতাকালে তিনি ব্যবস্থাপনা সর্বজনীন এই বিষয়টি তুলে ধরেছিলেন। এই নিয়ে চমৎকার একটি ঘটনার বর্ণনা রয়েছে। তিনি একদিন তার ছাত্র ও ভক্তদের আসরে আলোচনা প্রসঙ্গে বললেন, সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজারকে সেনাধ্যক্ষ বা সামরিক সচিবের দায়িত্ব দেওয়া হলে সে দক্ষতার সাথে তা পালন করতে পারবে। তখনকার দিনে গ্রিক সমাজে সৈন্যদের ব্যাপক প্রভাব। সেনা কর্মকর্তাগণ সক্রেটিসের এই বক্তব্যকে তাদের জন্য অপমানকর বলে মনে করলেন, কারণ তখনকার দিনে সাবান কারখানা নেহাতই ছিল ছোট, অর্থাৎ খুবই সাধারণ ছোটখাটো একটা কারখানা। তার ম্যানেজারের সাথে তাদের তুলনাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। অভিযোগ রাজার দরবারে উত্থাপিত হলো। রাজা সক্রেটিসকে ডেকে তার এরূপ বক্তব্যের কারণ জিজ্ঞেস করলেন। সক্রেটিস সবার সামনে বললেন, একজন সেনাধ্যক্ষ যুদ্ধের পরিকল্পনা করেন, সৈন্য ও রসদপত্র জোগাড় করে তাকে সমন্বয় করেন। এখানে সংহত লেখা আছে, সমন্বয় করেন। যুদ্ধের নির্দেশ দেন, সৈন্যদের উৎসাহ দেন, যুদ্ধ শেষে জয় পরাজয় নিয়ে পর্যালোচনা করেন, ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেন। এটা হচ্ছে একজন সেনাধ্যক্ষের কাজ। আর একজন সাবান কারখানার ম্যানেজার সাবান উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেন, প্রয়োজনীয় জনশক্তি ও কাঁচামাল সংগ্রহ করেন, কর্মীদের কাজের নির্দেশ দেন, তাদের উৎসাহিত করেন এবং নির্দিষ্ট সময় শেষে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কিনা তা দেখে ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন। তাই ক্ষেত্রগত পার্থক্য থাকলেও ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়, যা সকল সমাজে সর্বকালে সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। যে কারণে সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজারও প্রতিরক্ষা সচিবের দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে সক্ষম। তার বক্তব্যে রাজা সন্তুষ্ট হলেন। ঠিক আছে, ফ্যামিলির ক্ষেত্রে যে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে এগুলো কিভাবে প্রয়োগ করা হয় একটু বলো তো আমাকে। একটু আগে আমরা পড়েছিলাম যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে ব্যবস্থাপনা বিদ্যমান। এই যে মাস শেষে যে স্যালারি পায় সেটা কতটুকু পেলো, কতটুকু কোন খাতে কতটুকু ব্যয় করতে হবে সে পরিকল্পনা করা, সে অনুযায়ী খরচ করা, তারপর মাস শেষে কতটুকু রয়ে গেল মানে বাজেট করে হ্যাঁ কতটুকু সঞ্চয় করা যাবে এগুলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ব্যবস্থাপনা সর্বজনীন এইটার উপরে একটা প্রশ্ন আছে, তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে চলে যাও। আমার এখানে 2 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো। ম্যাম আমাদেরও 2 নাম্বার। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু পড়বে, ঠিক আছে? জি ম্যাম। তাহলে আজকে 2টো প্রশ্ন দিলাম, ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো, আর এটা ছিল ব্যবস্থাপনা কি পেশা বলা যায় ব্যাখ্যা করো। এই 2টো প্রশ্নের উত্তর শিখে ফেলবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আজকের পড়া সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আপনি কোশ্চেন করেন। আমি কোশ্চেন করব? জি ম্যাম। গত ক্লাসের পড়া পড়েছিলে তো সবাই, না? জি ম্যাম পড়েছিলাম। ব্যবস্থাপনার স্তর কয়টি বলো? 7টি। ব্যবস্থাপনার স্তর 3টি। ও স্তর, সরি আমি চক্রের সাথে ভুলে ফেলেছি। 3টি। হ্যাঁ 3টি। দিয়া শুনতে পাচ্ছ আমাকে? সবাই আনমিউট করে ফেলো।
আচ্ছা, সোহাগী আমাকে বলো যে ব্যবস্থাপনার যে 3টি স্তর, সেই 3টা স্তর কি কি? বইয়ের পাতা উল্টাচ্ছ, তাই তো? মুনতাহা বলো, ব্যবস্থাপনার যে 3টি স্তর আছে, সেই 3টি স্তরের নাম বলো, কি কি স্তর? উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা, তারপর মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা, নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা। ভেরি গুড। সুপারভাইজার কোন স্তরের মধ্যে পড়বে ব্যবস্থাপনার? এই প্রথম পর্যায়ে। নামটা বলো। উচ্চ পর্যায়ে বলছো? উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা। তাই সুপারভাইজার? না ম্যাম, নিম্ন পর্যায়ে হবে। হ্যাঁ, নিম্ন পর্যায়ে হবে। কেউ একজন আমাকে বলো যে ব্যবস্থাপনা চক্র কি? ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীন কার্যসমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝায়। হুম, বই দেখে দেখে বললে, তাই তো? পড়া শিখেছো না বই দেখে বললে, কোনটা? নো ম্যাম, পড়া শিখেছি। ভেরি গুড। আচ্ছা ম্যাম, এখানে যতগুলো আছে ম্যাম সবগুলো কি ভালো করে মুখস্থ করে মানে নোট ডাউন করে রাখা লাগবে? কি মুখস্থ করবা? এই যে ম্যাম ব্যবস্থাপনার চক্র, পরিধি, আওতা, এখানে ম্যাম অনেক কিছুই আছে, সবগুলো কি মুখস্থ করে রাখা লাগবে? তুমি কি আজকে প্রথম ক্লাস করলে? আর তো নো প্রতিদিন ম্যাম, পড়ানোর এর আগে শেষে তো হলো আমি। নেট প্রবলেমের জন্য ক্লাস। আচ্ছা, বুঝতে পেরেছি। ইউটিউবে তো এই ক্লাসগুলো আবার যায়, আপলোড দেওয়া হয়, সেখানে দেখে নিবে। ঠিক আছে? আমি ঠিক কিন্তু আছে ম্যাম। প্রতিদিন ওকে ম্যাম। পড়ানোর পরে আমি প্রশ্ন বলে দিচ্ছি যে এখান থেকে কি প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবে সেগুলো বলে দিচ্ছি। ঠিক মুখস্থ আছে করতে ম্যাম। হবে না। তুমি তো এখন কলেজে উঠে গেছো, এখন কিন্তু মুখস্থ করে তুমি কুলাতে পারবে না। তুমি পড়বে, সেটা বুঝবে, তারপরে নিজের মতো করে লিখবে। তবে নিজের মতো লেখা যেন উল্টাপাল্টা লেখা না হয়, বিষয় সংশ্লিষ্ট লেখা হতে হবে। ঠিক আছে? আজকে যে দুটো প্রশ্ন দিয়েছি, সেই দুটো প্রশ্ন কি কি তুমি শুনতে পেয়েছিলে? নো ম্যাম। অনুধাবনমূলক প্রশ্ন দেখো, 2 নাম্বার, ব্যবস্থাপনা সর্বজনীন, ব্যাখ্যা করো। ম্যাম প্রথম অধ্যায় শেষেই দেখো অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। জি ম্যাম, পেয়েছি। এইটা আর 7 নাম্বার ওইটা। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, তুমি পড়বা, বুঝবা, তারপরে নিজের ভাষায় লিখবা। ক্লিয়ার কথা? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন নেই? আধুনিক ব্যবস্থাপনার জনক কে বলো? চট করে বলতে পারার কথা। আধুনিক ব্যবস্থাপনার জনক? জোরে বলো। হেনরি ফেল। হেনরি ফেল, ভেরি গুড। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক? F.W. টেলর। ঠিক আছে?
আচ্ছা, আজকে তো দুটো অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, আর তোমাদের বইয়ে দেখো জ্ঞানমূলক প্রশ্ন ক নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পেয়েছো খুঁজে? অধ্যায় শেষে দেখো, একদম প্রথমেই দেওয়া আছে অধ্যায়ের শেষে জ্ঞানমূলক ম্যাম প্রশ্ন পেয়েছি। অতি সংক্ষিপ্ত যেটা সেটা। ঠিক জি আছে, ম্যাম। কয়টি প্রশ্ন দেওয়া আছে দেখো তো, একটু বলো আমাকে কয়টা। ম্যাম 21টা। হ্যাঁ, এই 21টা পড়বা, খুব সহজ, কিন্তু এগুলো পড়ার ভিতরেই আমাদের পড়া হয়ে গেছে। একবার চোখ জি বুলো তাহলে বুঝবা। দেখো, ম্যাম। তাহলে এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলা পড়বা, আর হচ্ছে অনুধাবনমূলক দুটো প্রশ্ন দিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো পড়বা। ঠিক আছে, নেক্সট ক্লাসে কিন্তু আমি পড়া ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।